সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি এটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসরায়েলের প্রতিষ্ঠা মুসলিম বিশ্বের জন্য একটি হুমকি এবং সেই হুমকির বর্তমান যে ফলাফল সেটি আমরা দেখতে পাচ্ছি। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের সহযোগিতায়। ইউরোপীয় দেশগুলোতে ইহুদিদের বিরুদ্ধে যে পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছিল সেটিকে সামনে এনে ইহুদিদেরকে মধ্যপ্রাচ্যে ঠেলে দিয়ে ইউরোপীয়দের সহযোগিতায় ব্রিটিশ এবং আমেরিকানরা একটি দেশ গঠন করে যার নাম ইসরায়েল। এই ইসরায়েলের গঠনের পিছনে বেশ বড় ইতিহাস রয়েছে। আজ শুধুমাত্র জনসংখ্যার উপর থেকে ইসরায়েলের গঠন কিভাবে হয়েছে সেটি আলোচনা করতে চাই। আপনারা জানেন ফিলিস্তিন ভূখণ্ডটি, ফিলিস্তিন অঞ্চলটি দীর্ঘ সময় ধরে মুসলিমদের শাসনে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই খলিফাদের সময় থেকে ফিলিস্তিনে ইসলাম শাসন প্রতিষ্ঠিত হয়। তখন থেকে ১৯১৮ সাল পর্যন্ত এই অঞ্চল মুসলিমরা শাসন করেছে। ১৯১৮ সালে ওসমানী খেলাফতের যখন পরাজয় ঘটে তখন এই অঞ্চলে শুরু হয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক এবং আন্তর্জাতিক কার্যক্রম। সেক্ষেত্রে প্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো ইহুদিদের অভিবাসন। ১৮৯০ সাল পর্যন্ত ফিলিস্তিনের মাটিতে সব মিলিয়ে মাত্র ২০,০০০ ইহুদি বসবাস করত। এই সংখ্যাটি ফিলিস্তিনের মোট জনসংখ্যার ৫%-এরও কম ছিল। ঠিক এই সময় ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন বেড়ে যায়। এটাকে বলা হয় অ্যান্টিসেমিটিজম। এই অত্যাচার নির্যাতনের ফলে ইহুদিরা সংগঠিত হতে থাকে এবং তারা ফিলিস্তিনের মাটিতে অভিবাসন প্রক্রিয়া শুরু করে। ফিলিস্তিনের মাটি তাদের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটি আপনারা জানেন যে এখানে ইহুদি ধর্মটি এই অঞ্চলে এসেছিল এবং ইহুদিদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাদেরকে অর্থাৎ গড তাদেরকে এই অঞ্চলকে দান করেছেন। যাই হোক, এটা আরেকটি পরের বিষয়, অন্য বিষয়ে আলোচনা করব। জনসংখ্যার দিক থেকে চিন্তা করি, ১৯১৮ সাল পর্যন্ত ১৮৯০ থেকে ১৯১৮ সাল পর্যন্ত এই সময়ে এই অঞ্চলে আরও অভিবাসন ঘটে এবং এই সংখ্যাটি দাঁড়ায় ৮৫,০০০ ইহুদি সংখ্যায়। অর্থাৎ ১৮৯০ সালের পরে ১৯১৮ সাল পর্যন্ত এই দীর্ঘ ৩০ বছর সময়ে আরও প্রায় ৬০,০০০ ইহুদি ফিলিস্তিনের মাটিতে অভিবাসিত হন, চলে আসেন। এই সংখ্যাটি দাঁড়ায় মূল জনসংখ্যার ১০%। মোট ফিলিস্তিনিদের ১০% এখন ইহুদি। ১৯১৮ সালের পর যখন ওসমানী খেলাফত ভেঙে যায় তখন ব্রিটিশ এই ফিলিস্তিন ভূখণ্ডকে অধিগ্রহণ করে, ম্যান্ডেট হিসেবে তারা দায়িত্ব নেয়। এই ম্যান্ডেট প্রক্রিয়াতে তারা ইহুদিদেরকে এই অঞ্চলে বসবাস করার জন্য সুযোগ তৈরি করে দেয়। ইহুদিদের জন্য এই অঞ্চলের সীমান্ত খুলে দেওয়া হয়। ফলে ১৯২০ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এই সময়ে ইহুদি জনসংখ্যা বেড়ে প্রায় ৬ লাখের কাছাকাছি চলে আসে। অর্থাৎ এই ২০ বছরের মধ্যে, ২৫ বছরের মধ্যে ইহুদি জনসংখ্যা ফিলিস্তিন ভূখণ্ডে প্রায় ৩০% পৌঁছে যায়। কী কারণে এত বড় একটি বৃদ্ধি ঘটে? তার কারণ হলো ইউরোপে তখন ইহুদি নিধন চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার তিনি লাখ লাখ ইহুদিকে হত্যা করেছেন। ফলে এই বাস্তবতায় ব্রিটিশদের অধীনে থাকা ফিলিস্তিনে ইহুদিদেরকে বসবাসের সুযোগ তৈরি করে দেওয়া হয়
এবং 1948 সালে যখন জাতিসংঘ ফিলিস্তিনের মাটিকে 2টি আলাদা রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব পেশ করে, তখন ইসরায়েল এই সুযোগকে লুফে নিয়ে তারা তাদের রাষ্ট্র ঘোষণা করে। ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলিদের, ইহুদিদের এই ধরনের একটি রাজনৈতিক উন্নয়ন ফিলিস্তিনিরা মেনে নেননি। ফলে ফিলিস্তিন আলাদাভাবে একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়নি, কিন্তু ফিলিস্তিনিরা তাদের পুরো ভূখণ্ডকেই ফিলিস্তিন হিসেবে মনে করেন। ইসরায়েল গঠিত হওয়ার পর থেকেই পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে সহযোগিতা করতে থাকে এবং ধাপে ধাপে ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় একটি সামরিক শক্তি এবং একটি শক্তিশালী দেশ। আমরা ইসরায়েলের রাজনৈতিক গঠনের আলোচনা সামনে করব, কী কারণে ইসরায়েল গঠিত হলো। কিন্তু যে অঞ্চলে মাত্র 20,000 জনশক্তি ছিল 1890 সালে, সে অঞ্চলে 1945 সালে এসে 6 লাখ ইহুদির বসবাস কিভাবে সম্ভব হলো, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এর পেছনে মূল কাজ করেছে জায়নবাদী ইহুদি ধারণা, অর্থাৎ ইহুদিদের রাজনৈতিক চেতনা। দ্বিতীয়ত, পশ্চিমা দেশগুলোর ইহুদি বিদ্বেষ। তারা এই ইহুদিদেরকে নিয়ে সমাজে বসবাস করতে পারছিলেন না, ফলে ইহুদিদেরকে একটি নির্দিষ্ট অঞ্চলে ঠেলে দিয়ে তাদেরকে আলাদা করে দেওয়াই মূল উদ্দেশ্য ছিল। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ব্রিটিশরা, আর তাদের সহযোগী হিসেবে কাজ করেছে আমেরিকানরা। ইহুদি রাষ্ট্রটি এখন মধ্যপ্রাচ্যের একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে, পুরো বিশ্বের জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ হাফেজ।